রাত গভীর। মাসা গ্রামের অধিকাংশ বাড়িতে আলো বহুক্ষণ নিভেছে। মাঝে মাঝে দু একটা রাতচরা পাখি ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে গ্রামের আকাশ দিয়ে। গ্রামের অনেকাংশ জুড়ে বিস্তীর্ণ ধানক্ষেত, তার মাঝ দিয়ে সরু আলপথ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সেই আলপথ ধরে দ্রুতপদে হেঁটে আসছিল বাদল। শহরের কাজ সেরে ফিরতে আজ তার বেশ খানিকটা দেরি হয়ে গেছে। দূর থেকে ভেসে আসা হাওয়ায় ধান গাছগুলো সাপের ফনার মতো দুলছিল। বিকাশদের ধান জমিটার পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎই বাদলের মনে পড়ল কয়েক মাস আগের কথা। এই জমিতেই বিকাশ আর ওর দুটো ভাই চাষ করতে গিয়ে অপঘাতে মরেছিল। কদিন থানা পুলিশ হয়েছিল বটে ওদের বাড়ির তরফে, কিন্তু ওদের মৃত্যু রহস্যের কোনো কিনারা কেউ করতে পারেনি। আর সত্যি বলতে তিনটে গেঁয়ো মানুষের মৃত্যুর জন্য পুলিশও বিশেষ মাথা ঘামায়নি। কেস কদিন পরেই ক্লোজ হয়ে গিয়েছে। নানান কথা ভাবতে ভাবতে ধান জমিটা বাদল পেরিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ক্ষেতের ভেতর থেকে চেনা গলায় তার নাম ধরে কেউ যেন ডেকে উঠল। প্রথমে গলাটা চিনতে পারেনি বাদল, তারপর আবার বার দুয়েক ডাকটা শোনার পরে সে চিনতে পারল গলাটা তার পাশের বাড়ির বিনু কাকার। এত গভীর রাতে কাকা এখানে কি করছেন সেটা ভাবতে ভাবতে সে ডাক লক্ষ্য করে একটু এগিয়ে যেতেই হঠাৎ বিদ্যুৎ তরঙ্গের মতো তার মাথায় একটা কথা ঝিলিক মেরে উঠল। বিনু কাকা তো গত বছরই মারা গেছেন। শ্মশানে বাকিদের সঙ্গে সে নিজেও উপস্থিত ছিল। তাহলে কাকার গলায় তাকে কে ডাকছে? এক অজানা আতঙ্কে বাদলের শির দ্বারা বেয়ে একটা হিমেল রক্তের স্রোত যেন নিচে নেমে গেল। এমন সময় একটা খসখস আওয়াজ পেয়ে বাদল চোখ তুলে তাকালো সেদিকে। তার থেকে কয়েক হাত দূরে কিছু একটা দাঁড়িয়ে আছে ধানক্ষেতটার সঙ্গে অন্ধকারে মিশে। সেটা নড়ছে প্রাণীর মতো। বাদল পিছিয়ে এলো কয়েক পা। তার সারা শরীর ততক্ষণে ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। প্রাণীটা আরেকটু এগিয়ে এলো তার দিকে। অর্ধেক চাঁদের মরা আলোয় বাদল স্পষ্ট দেখল একটা মানুষের মতো দেখতে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো মতেই সে মানুষ হতে পারে না। এরকম বিভৎস চেহারা সে আগে দেখেনি। তার দেহের বিভিন্ন অংশের মাংস কেউ যেন খুবলে খেয়েছে। মাথাটা ঝুঁকে রয়েছে একপাশে, ঠিক যেন মৃত মানুষের মাথা। টলতে টলতে সে এগিয়ে আসছে বাদলের দিকে। তার দিকে ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্তে তাকে চিনতে পারল বাদল। বিকাশ। তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরো হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। জমাট বাঁধা ভিড় ঠেলে কোনো মতে পুলিশের গাড়িটা মৃতদেহটার কাছে গিয়ে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন ফাঁড়ির নতুন ওসি রাজা সমাদ্দার। সকাল সকাল খবরটা পেয়েই তিনি ছুটে এসেছেন। মৃতদেহটার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলেন সেটি এক কম বয়সী যুবকের মৃতদেহ। খুনি অত্যন্ত নৃশংসভাবে ছেলেটাকে মেরেছে। গলা থেকে মুখের সামনের অংশ যেন টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে। চারিদিকে চাপ চাপ জমাট রক্ত ছড়িয়ে আছে। কিছুক্ষণ মৃতদেহটাকে ভালো করে দেখে তিনি ডিএসপিকে ফোন করে সবটা জানালেন। ফোনের ও প্রান্ত থেকে ডিএসপি বললেন তিনি এসপিকে এক্ষুনি ঘটনাটা জানাচ্ছেন। এসপি এসডিওকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ম্যাজিস্ট্রেট এনকোয়েস্টের জন্য ঘটনাস্থলে উপস্থিত হবেন। ততক্ষণ যেন ওসি ওখানেই থাকেন। ওসি ফোনটা কেটে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে এগিয়ে গেলেন। বললেন, কে প্রথম দেখেছে মৃতদেহ? ভিড়ের মধ্যে থেকে
এক বছর 50-এর ভদ্রলোক এগিয়ে এলেন, বললেন, আগে স্যার, আমি আপনার নাম? সুবীর বিশ্বাস স্যার। কখন দেখতে পেলেন মৃতদেহটা? রাজা প্রশ্ন করলেন। আগে সকাল সকাল বেরিয়েছিলাম শহরে যাব বলে, কিন্তু এই রাস্তায় পা ফেলতেই দেখি এমন অবস্থা। সঙ্গে সঙ্গে আশপাশে কিছু লোককে খবর দেই, তারাই খবর দেয় আপনাদের। ও, আপনি চেনেন ছেলেটিকে? হ্যাঁ স্যার, ওর নাম বাদল। আমার বাড়ি থেকে কটা বাড়ির পরেই থাকতো। খুব ভালো ছেলে ছিল স্যার। কে যে এভাবে। ওর বাড়িতে কে কে আছে জানেন? রাজা আবার প্রশ্ন করলেন। বাদলের বাবা মা কয়েক বছর হলো মারা গেছে। ও একাই থাকতো বলে জানি। সেভাবে তো কখনো আত্মীয় স্বজন কাউকে আসতে দেখিনি ওর বাড়িতে। বেশ। আরও কিছুক্ষণ এভাবে উপস্থিত জনতার সঙ্গে কথা বলার মাঝেই এসপি আর এসডিও এসে উপস্থিত হলেন। এসপি সুভাষ বৈদ্য এসে ওসির সঙ্গে কথা বললেন কিছুক্ষণ। তারপর বডির কাছে গেলেন এসডিওর সঙ্গে। তিনিও বেশ অবাক হলেন খুনের এই ধরন দেখে। এসডিও নাকে রুমাল চাপা দিয়ে তো বলেই দিলেন, স্যার, এই দেখে তো মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণীর কাজ এটা। কিন্তু যতদূর জানি এই গ্রামে তো কোনো হিংস্র প্রাণী নেই। আর কোনো প্রাণীর পক্ষে কি এতটা নৃশংসভাবে মারা সম্ভব? এসপি সুভাষ বৈদ্য বেশ বিস্ময়ের সুরেই বললেন, কিন্তু এই রকমভাবে খুন যে মানুষের পক্ষেও কার্যত অসম্ভব স্যার। আমি তো সেটাই ভাবছি। দেখা যাক অটোপসি রিপোর্টে কি আসে। আরও কিছুক্ষণ দু একজনকে জিজ্ঞাসাবাদের পর এসপি বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিতে বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। তার পিছু নিল এসডিওর নীলবাতি গাড়িটাও। রাজা বডিটাকে ময়না তদন্তে পাঠানোর নির্দেশ দিয়ে গাড়িতে উঠে বসলেন। আলপথের ধুলো উড়িয়ে গাড়িটা মিলিয়ে গেল দূরে। বিকেলের দিকে নিজের চেম্বারে বসে বসে বাদলের খুনটার বিষয়ে ভাবছিলেন এসপি সুভাষ বৈদ্য। এমন সময় তার পিএ সুনীল দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। তার পিছু পিছু ওসিও ঢুকে এলেন ভেতরে। সুভাষ তার পিএর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি একটা ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বললেন, স্যার স্যার শুনছেন? স্যার, অটোপসি রিপোর্টটা এসে গেছে। ভেরি গুড। তা কি জানা গেছে? কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন সুভাষ। সুনীল বললেন, স্যার, রিপোর্ট অনুযায়ী বাদলের খুনের সম্ভাব্য সময় রাত 10টা থেকে 11টার মধ্যে। আর স্যার, খুনি কিন্তু গলা থেকে এক টানেই মুখের উপরের অংশ ছিঁড়ে নিয়েছে। মৃত্যুর কারণ অবশ্য সেটাই। তবে স্যার তবে স্যার অটোপসি সার্জনের মতে বডিটা ফরেন্সিকে পাঠানোটা খুব দরকার। মানে ওটাই মনে হয় বেটার অপশন, কারণ কেসটা বেশ জটিল, যেটা ময়না তদন্তে ধরা হয়তো পড়বে না। সুনীল বলল, বেশ, তাই করুন তাহলে। আর চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা যেন পাওয়া যায়। ওকে স্যার, আমি তাহলে তাই করছি। সুনীল বেরিয়ে যেতে সুভাষ ওসিকে বসতে বললেন। তারপরে বললেন, সবটাই তো শুনলেন মিস্টার সমাদ্দার, আপনার কি মনে হয়? রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখুন স্যার, যেভাবে খুনটা করা হয়েছে সেটা যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সেটা তো বোঝাই যাচ্ছে। অসম্ভব শক্তিধর কেউ না হলে মানুষের মুখের সামনের অংশটা ওভাবে উপড়ে নেওয়া তো সম্ভবই নয়। আর আমার মনে হয় খুনি শারীরিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি মানসিকভাবেও খুব শক্ত, কারণ এরম নৃশংসতা আমি তো এর আগে দেখিনি কখনো। তাহলে এই কাজ কোনো সাইকো কিলারের বলছেন? আর ওখানে উপস্থিত মানুষদের কাছে যা শুনলাম তাতে মনে হলো বাদল কারোর সাথে পাঁচে বিশেষ থাকতো না। তাহলে অযথা কে মারবে ওকে? ঠিক স্যার, আমারও তাই মনে হয়। কিন্তু যতক্ষণ না ফরেন্সিক রিপোর্ট হাতে পাচ্ছি কোনোটাই তো সঠিকভাবে বলা সম্ভব না। বেশ মিস্টার সমাদ্দার, আপনি বরং আরেকবার ভালো করে খোঁজ নিন বাদলের সম্পর্কে গ্রামে। আর স্পটে গিয়ে ভালো করে আরেকবার তল্লাশি করুন সমস্ত জায়গাটা।
দেখুন যদি কোনো ক্লু পাওয়া যায়। ওকে স্যার। রাজা স্যালুট জানিয়ে বেরিয়ে গেলেন। গম্ভীর মুখে সামনে পড়ে থাকা অটোপসি রিপোর্টের ফাইলটা হাতে তুলে নিলেন সুভাষ। পরের দিন সকালের দিকে ফরেন্সিক রিপোর্ট হাতে নিয়ে সোজা এসপির চেম্বারে ঢুকে পড়লেন রাজা। রিপোর্টটা এসপির দিকে এগিয়ে দিতে দিতে উত্তেজিত গলায় রাজা বললেন, স্যার, ফরেন্সিক রিপোর্টে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে, যেটা শুনলে আপনিও খুব বিস্মিত হবেন স্যার। কি এমন পাওয়া গেছে? সুভাষ বেশ অবাক হয়েই প্রশ্নটা করলেন। প্রথমত স্যার, আমাদের অনুমান ঠিকই, এই কাজ কোনো প্রাণীর নয়, বরং মানুষের, কারণ বডির ক্ষতের অংশ থেকে নখের চিহ্ন পাওয়া গেছে। আর ফরেন্সিক এক্সপার্টের বক্তব্য যে এই কাজ কোনো অসম্ভব শক্তিশালী মানুষের। এও কি সম্ভব? খুনি এতটা শক্তিশালী যে একটানা এভাবে মুখের সামনের অংশ উপড়ে নিল? সেটা তো বটেই, কিন্তু এছাড়াও যেটা সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সেটা হলো যে নখের চিহ্ন পাওয়া গেছে ক্ষত থেকে, সেটা কোনো জীবিত মানুষের নয় স্যার, বরং মৃত মানুষের। হোয়াট? কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? ঠিকই বলছি স্যার, বিশ্বাস না হলে আপনি নিজের রিপোর্টে চোখ বুলিয়ে নিন। আমার আপনার মতো ফরেন্সিক এক্সপার্টেরও মাথা খারাপ হওয়ার জোগাড় এই তথ্য পেয়ে। আমার সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে মিস্টার সমাদার। এরকম ঘটনা আমি এর আগে কখনো দেখা তো দূর, শুনিও নি পর্যন্ত। তাহলে এবার কি করব স্যার? কেস যতই রহস্যে মোড়া থাকুক না কেন, রহস্যের জট খোলাই আমাদের কাজ। তাই তদন্তের মতো চলুক। আমি এ বিষয়টা নিয়ে ভাবছি। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসছি, কিছু আপডেট পেলে আপনাকে জানাবো। ওকে। সকাল থেকেই আকাশের মুখ ভার, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। সুখেন আর রামু গল্প করতে করতে গ্রামে ফিরছিল। ওদের কথা বলার মাঝেই হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। এই বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য ওরা গ্রামে ঢোকার শর্টকাট রাস্তাটায় উঠে পড়ল। রাত বেশি হয়নি। গ্রামের এই দিকটায় সেভাবে আলো না থাকায় এই প্রচণ্ড বৃষ্টিতে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ওরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই যতটা তাড়াতাড়ি সম্ভব পা চালাচ্ছিল। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে রামু বলল, বুঝলি সুখেন, তাড়াহুড়োতে বোধহয় ভুল করে ফেললাম আমরা একটা। কি ভুল? আমরা তো ঠিক রাস্তাতেই যাচ্ছি। সুখেন অবাক হয়ে প্রশ্ন করল, আরে রাস্তার জন্য নয়, আর কিছুটা এগোলেই তো বিকাশ দাদাদের সেই ধান জমিটা পড়বে রে। তো কি হয়েছে? আরে তুই ভুলে গেলি নাকি? গত মঙ্গলবার বাদল তো ওখানেই খুন হয়েছে। কথাগুলো ভয়ে ভয়ে বলল রামু। সে হয়তো ওর সাথে কারো শত্রুতা ছিল, বলা তো যায় না ভেতরে ভেতরে কার সাথে কি হয়ে আছে। আর আমরা তো একসাথে আছি, কেউ কিছু করবে না। তুই বরং এসব চিন্তা মাথা থেকে দূর কর। কথাটা বলে সুখেন সামনের দিকে পা ফেলতে গিয়েও থেমে গেল। একটা অতি পরিচিত কণ্ঠস্বর তার কানে ভেসে এসেছে একটু দূর থেকে। সুখেন। সে রামুর দিকে তাকিয়ে এই অন্ধকারেও বুঝতে পারল ডাকটা সম্ভবত সেও শুনেছে। কিন্তু এই ঝড় বাদলের রাতে তার দাদা এখানে কি করছে? সুখেনের ফিরতে দেরি হচ্ছে বলে কি তার দাদা এগিয়ে এলো? ওই তো আবার তার দাদা ডেকে উঠল ধান জমিটার ভেতর থেকে। একদম পরিষ্কার শুনেছে সুখেন। রামু আর সুখেন পরস্পরের মুখ চাওয়াচাই করলো একবার। তারপর সুখেন ডাক লক্ষ্য করে এগোতে যেতেই রামু তার হাত চেপে ধরল। ফিসফিস করে বলল, কি করছিস সুখেন? এই অন্ধকারে ওদিকে যাস না, জায়গাটা ভালো না। আরে আমার দাদা ডাকছে, শুনতে পাচ্ছিস না? আমাকে যেতে দে। রামুর হাতটা ছাড়িয়ে নিয়ে সুখেন এগিয়ে গেল সামনের দিকে, কিন্তু বেশি দূর এগোতে হলো না তাকে। খসখস করে ধান জমিটার ভেতর থেকে টলতে টলতে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। তার পাশাপাশি আরও একজন বেরিয়ে এলো। এই ঝমঝমে বৃষ্টিতেও তারা যেন নির্বিকার। সুখেন থমকে দাঁড়ালো। রামু তার পেছনেই ছিল। এবার আস্তে আস্তে দুটো ছায়ামূর্তি এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। ওরাও এক পা করে পেছোতে লাগলো।
এমন সময় পড়ে থাকা একটা পাথরে পা লেগে হুমড়ি খেয়ে পড়ল সুখেন। জল কাদা মাখা রাস্তায় কাদায় মাখামাখি হয়ে সুখেন ভীত সন্ত্রস্ত মুখে চেয়ে রইল সেই দুই ছায়া মূর্তির দিকে। তারা সেই আগের মতোই টলতে টলতে তার দিকেই এগিয়ে আসছে। পেছনে রামু ভয়ার্ত চোখে তাকিয়ে আছে দুই মূর্তির দিকে। তারা আরও কাছাকাছি আসতেই হঠাৎ সুখেনের বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। সে পরিষ্কার দেখতে পাচ্ছে যেটা, সেটা কি তার মনের ভুল, নাকি সে যা দেখছে ঠিকই দেখছে? বিকাশ তো কবেই মরে গেছে, সেই কিভাবে এখানে এলো? আর ওটা তার পাশে কি? তার ছোট ভাইটা না? কিন্তু ওরা তো অনেকদিন আগেই মারা গেছে। তাহলে এরা কারা? কি চায় ওরা? মাথা ঝিমঝিম করতে লাগলো সুখেনের। বৃষ্টিতে ভিজে চপচপ করছে দুটো প্রাণীর দেহ। জলের সঙ্গে সঙ্গে ময়লা ধোয়ার মতো করে তাদের সারা শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে। দুজনে দুহাত বাড়িয়ে দিল সুখেনের দিকে। সেই হাতে বড় বড় ধারালো নখ লোহার ফলার মতো চকচক করছে। তাদের ভয়াল দর্শন মুখে ঝিলিক মারছে ভয়ঙ্কর নিষ্ঠুরতা। তারা এবার সামনে চলে এসেছে সুখেনের। সুখেন হতবুদ্ধি হয়ে চেয়ে রয়েছে তাদের দিকে। পেছন থেকে অবিরাম তার নাম ধরে ডাকতে থাকা রামুর কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। হঠাৎ সুখেন কিছু বুঝে ওঠার আগেই একজনের তীক্ষ্ণ হাত সুখেনের গলার খানিকটা মাংস খামচে তুলে নিল। প্রচণ্ড যন্ত্রণায় সুখেন মাটিতে পড়ে কাতরাতে লাগল। মুহূর্তের মধ্যে জল, কাদা আর রক্তে আলপথটা মাখামাখি হয়ে গেল। রামু আর অপেক্ষা করল না। সে এক ছুট লাগালো গ্রামের দিকে। শুধু ছুটতে ছুটতে পেছন থেকে শুনতে পেল কাদের যেন সম্মিলিত অট্টহাসির শব্দ। বডিটাকে ভালো করে দেখছিলেন এসপি সুভাষ বৈদ্য। মৃতদেহের গলার অনেকটা অংশ খামচে তুলে নিয়েছে কেউ, চোখ দুটোও উপড়ে নিয়েছে। তিনি গম্ভীর গলায় রাজাকে বললেন, এই বডিটা সোজা ফরেন্সিকে পাঠান। এই নিয়ে পরপর দুটো খুন হয়ে গেল মিস্টার সমাদার, আর আমরা এখনো পর্যন্ত হাত গুটিয়ে বসে আছি। কিন্তু স্যার, খুনি যে সামান্য প্রমাণটুকুও ছেড়ে যাচ্ছেন না যেখান থেকে তাকে ধরা সম্ভব হবে। হতাশ গলায় বললেন রাজা। আমাদের আরও সতর্ক থাকতে হবে, আরও দ্রুত তদন্ত করতে হবে, নাহলে এরপর আরও কি যে হবে। বাই দ্য ওয়ে, চলুন আমরা বরং রামুর বাড়ি যাই। ওই তো একমাত্র প্রত্যক্ষদর্শী, আর খবরটাও ওই দিয়েছে। ওকে জিজ্ঞাসা করতে হবে। চলুন চলুন স্যার। তুমি ভালো করে মনে করে বলো তো, কাল রাতে ঠিক কি দেখেছিলে? বিছানায় শুয়ে জ্বরে কাঁপতে থাকা রামুর দিকে ঝুঁকে প্রশ্নটা করলেন সুভাষ। স্যার স্যার বিশ্বাস করুন, ওরম ভয়াবহ দৃশ্য আমি কোনোদিন দেখিনি। বিকাশদা আর ওর ভাইয়ের অমন ভয়ানক চেহারা। বলতে বলতে চোখ বন্ধ করে ফেলল রামু। বিকাশ আবার কে? পাশে দাঁড়িয়ে থাকা রাজাকে জিজ্ঞাসা করলেন সুভাষ। যে ধানক্ষেত তার পাশে এই পরপর দুটো খুন হলো, ওটা জৈনক বিকাশ মণ্ডল নামে একজন ভদ্রলোকের জমি। কয়েক মাস আগে ওই ধান জমিতেই চাষ করতে করতে বিকাশ আর ওর দুই ভাই মারা যায় হঠাৎ করে। রাজা গড়গড় করে বলে গেলেন। তারপর? কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন সুভাষ। তারপর বেশ কিছুদিন তদন্ত চলেছিল স্যার, কিন্তু শেষ পর্যন্ত খুনের কারণটা জানা যায়নি। বডিগুলোর অটোপসি রিপোর্ট কি এসেছিল? রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, স্যার, অটোপসি হয়নি কোনো। কি বলছেন আপনি? তিনটে মানুষ এভাবে হঠাৎ মারা গেল কাজ করতে করতে, আর কোনো অটোপসি হয়নি তাদের? আর কোনো কিছু না হয়ে কেসটা ক্লোজ হয়ে গেল? স্যার, আমি তো তখন ছিলাম না এখানে। আমার আগের যিনি ওসি ছিলেন তিনি ট্রান্সফারের আগে কেসটা ক্লোজ করে গেছেন। আমি এসে শুধু ফাইলটা দেখে কেসটা পড়েছি, ব্যাস। ময়নাতদন্ত যখন হয়নি তখন ফরেন্সিক টেস্টও হয়নি। এতটা গাফিলতি কিভাবে হতে পারে এরকম ঘটনায়? এখন অনেকটাই দেরি হয়ে গেছে, যদিও বডি তো আর পাবো না।
তবে আপনি একটা কাজ করুন মিস্টার সমাদার, কেসটা রিওপেন করুন আবার, আর ওই জমিটার ভালো করে ফরেনসিক টেস্ট করান। আমার অভিজ্ঞতা বলছে এই 3 ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়। ঠিক আছে স্যার, আমি আজই সব ব্যবস্থা করছি। আমাকে আপডেট দেবেন অবশ্যই। কথাটা বলে আবার রামুর দিকে ফিরলেন সুভাষ। কিন্তু তুমি যাদের কথা বললে তারা তো মারা গেছে অনেকদিন, তুমি কিভাবে দেখলে তাদের? এটা তো অসম্ভব। আমি সত্যি বলছি স্যার, আমিও ভেবেছিলাম ভুল দেখছি, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটা ভুল কিভাবে হয়? ওরাই মেরেছে আমার বন্ধুকে, এটা আমি নিশ্চিত স্যার, এটা আমি নিশ্চিত। ভয়ার্ত কণ্ঠে কথাগুলো বলল রামু। রামু, তুমি যেটা বলছো সেটা হয় না, হতে পারে না কোনো মতেই। একটা মৃত মানুষের পক্ষে কখনোই ফিরে আসা সম্ভব নয়। তুমি কাল রাতে অন্য কাউকে হয়তো দেখেছিলে, যার সঙ্গে তুমি বিকাশকে গুলিয়ে ফেলেছো। এবার বেশ অধৈর্য শোনালো সুভাষকে। স্যার কিভাবে আপনাদের বিশ্বাস করাবো আমি? ওরা মানুষের মতো দেখতে হলেও মানুষ ছিল না। কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। আমরা যখন ওই ক্ষেতের পাশ দিয়ে আসছিলাম, তখনই অবিকল সুখেনের দাদার গলায় কেউ ডেকে উঠেছিল ওই ক্ষেতের ভেতর থেকে। আমি বারবার সুখেনকে বারণ করেছিলাম না যেতে ওদিকে, কিন্তু ও এগিয়ে যেতেই আমি দেখতে পেলাম ওই ক্ষেতের ভেতর থেকে টলতে টলতে বিকাশ দা আর ওর 2 ভাই বেরিয়ে এলো। কয়েক হাত দূর থেকেও স্পষ্ট দেখতে পেয়েছিলাম ওদের শরীরের বিভিন্ন জায়গায় মাংস নেই, চোখের জায়গায় আছে বিরাট গর্ত, আর প্রচন্ড মাংস পচা গন্ধে আশপাশ পুরো ভরে উঠেছিল। ওদের মধ্যেই একজন হঠাৎ সুখেনের উপর ঝাঁপিয়ে পড়তেই আমি প্রচন্ড ভয় কোনো মতে পালিয়ে আসি স্যার, এখানে কোনো মতে পালিয়ে আসি। অনেক হয়েছে রামু, তুমি তখন থেকে গল্প বানিয়ে চলেছ। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, এই খুনগুলো বিকাশ আর ওর ভাইয়ের ভূতে মিলে করেছে। ওসব ভূত টুত কিচ্ছু হয় না, সব মনের ভুল। প্রচণ্ড রাগে কথাগুলো বললেন সুভাষ। তারপর রাজাকে বললেন, হয় ও বানিয়ে বলছে, নয়তো মানসিক শক পেয়ে ভুলভাল বকছে। আপনি বরং ওর উপর নজর রাখবেন, আর ওর বাড়ির লোককে বলুন ওকে ভালো ডাক্তার দেখাতে। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে সুভাষ বেরিয়ে গেলেন। রাজা বিছানায় শুয়ে থাকা রামুর দিকে একবার দেখলেন, তারপর তিনিও আস্তে আস্তে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সুভাষ গাড়িতে উঠতে যাবেন, এমন সময় এক মাঝবয়সী ভদ্রলোক এসে উপস্থিত হলেন তার সামনে। তিনি হাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, স্যার, আমি ক্ষিতীশ মণ্ডল, গ্রামের পঞ্চায়েত প্রধান। কিছু জানতে পারলেন খুনি সম্পর্কে? না ক্ষিতীশবাবু, তবে আশা করছি খুনি বেশি দিন আমাদের চোখের আড়ালে থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি সে ধরা পড়বে। তাই যেন হয় স্যার, যত তাড়াতাড়ি সম্ভব যাতে খুনি ধরা পড়ে তার ব্যবস্থা করুন। গ্রামের লোক খুব ভয়ে ভয়ে আছে। অবশ্যই, কিন্তু আপনি এখানে? এই যে স্যার আপনি এসেছেন শুনে আমি তড়িঘড়ি আপনার সঙ্গে দেখা করতে এলাম। এই জানার ইচ্ছে ছিল আর কি যে তদন্ত কদ্দূর এগোলো। ও আচ্ছা, আপনি চিনতেন সুখেনকে? হ্যাঁ স্যার, বেশ ভালো ছেলে ছিল। মা বাবার দাদাকে নিয়ে থাকতো। শহরের দিকে দোকান ছিল একটা, ওই রামুর সঙ্গে ব্যবসা করতো এক জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। সুভাষ আর অপেক্ষা করলেন না, গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। রাত প্রায় 10টা। ফরেনসিক ল্যাবে এসপি আর ওসি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সামনে ফরেনসিক ডক্টর এক মনে ধানক্ষেত থেকে তুলে আনা বিভিন্ন জিনিসের স্যাম্পেল পরীক্ষা করে চলেছেন। এভাবে কেটে গেল আরও কিছুটা সময়। ইতিমধ্যেই ডক্টরের মুখ গম্ভীর হয়ে উঠেছে। তিনি গ্লাভস আর মাস্ক খুলে রেখে সামনে এসে দাঁড়ালেন সুভাষের। তারপরে বললেন, এই ধান জমির মাটি আর এই ধান গাছ থেকে আমি যা পেয়েছি তা শুনলেই আপনি অবাক হতে বাধ্য। কি এমন পেয়েছেন? সুভাষ জিজ্ঞাসা করলেন।
এই জমির মাটি আর গাছে এক ভয়ঙ্কর বিষের উপস্থিতি পেয়েছি আমি। এই বিষের নাম রোমাটিওলন। এটা এক ধরনের রডেন্টিসাইডস বা বলা ভালো পেস্টিসাইডস। এই বিষ ত্বকের সংস্পর্শে এলে সঠিক সময় চিকিৎসা না করলে মৃত্যু কিন্তু অবধারিত। কি বলছেন? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। আমার মনে হয় ত্বকের সংস্পর্শে এই বিষ এসেই ওই 3 জনের মৃত্যু হয়েছে। কিন্তু এই বিষ এলো কিভাবে এই জমিতে? ডক্টর মৃদু হেসে বললেন, সেটা তো আপনারা খুঁজে বের করবেন। দেখলেন তো মিস্টার সমাদ্দার, আমার কিন্তু প্রথম থেকেই খটকাটা লেগেছিল। কিছু তো গড়বড় আছে এই জমিতে। আচ্ছা ডক্টর, ওই আজ সকালে যে মৃতদেহটা আমরা পেয়েছি সেটা থেকে কি কিছু জানতে পারলেন? দেখুন, বডির খুবলে নেওয়া চোখের ভেতর থেকে আমি নখের আঁচড়ে চিহ্ন পেয়েছি। অর্থাৎ নখ দিয়ে খুবলে নেওয়া হয়েছে ওই চোখ দুটো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, গলায় হওয়া গভীর ক্ষত থেকে আমি মানুষের দাঁতেরই দাগ এবং নখের দাগ পেয়েছি। অর্থাৎ এই পুরো কাজটাই কোনো মানুষের। তাহলে কোনো সাইকো কিলারই এই খুনগুলো করছে, নাহলে এতটা বিভৎসতা থাকতো না। থ্যাংক ইউ ডক্টর, দরকার পড়লে আমরা আবার আপনাকে বিরক্ত করব। ডক্টর হালকা হেসে বললেন, নিশ্চয়ই স্যার, এটাই তো আমাদের কাজ। ফরেন্সিক ল্যাব থেকে বেরোতে বেরোতে সুভাষ রাজাকে বললেন, আপনি ইমিডিয়েট সেফটি বজায় রেখে ভালো করে ওই জমিটা একবার তল্লাশি করুন। হয়তো কোনো এভিডেন্স এখনো পেলেও পাওয়া যেতে পারে। আমার মন বলছে ওদের 3 জনকে খুন করা হয়েছে ওই বিষের মাধ্যমেই। আমি কালই ওই 3 ভাইয়ের বাড়ি যাব। ওনাদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলাটা দরকার। আর সুখেনের বাড়ির লোকেদের সাথে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি কাল থেকেই তল্লাশি শুরু করেছি। আর হ্যাঁ, সুখেনের বাড়ির লোকেদের সাথেও কথা হয়েছে। ওনারা সকলেই ভেঙে পড়েছেন, তবে সেরকম গুরুত্বপূর্ণ তথ্য কিছু পাননি। বেশ, ঠিক আছে। রাজা বেরিয়ে যেতে সুভাষ মোবাইলে ডিআইজির নাম্বার ডায়াল করে কানে চেপে ধরলেন। কেসের আপডেটটা উপর মহলেও জানানো দরকার। পরের দিন এসপির গাড়িটা বিকাশ মণ্ডলদের একচিলতে জমির সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে মধ্য গগনে সূর্য তার প্রবল উত্তাপ ছড়াতে ব্যস্ত। সুভাষ ব্যস্ত পায়ে এগিয়ে গেলেন খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরটার দিকে। দাওয়ার এক কোণে উনুনের গনগনে আছে একটা ছোট কড়াইতে কিছু রান্না করছিলেন এক মধ্যবয়সী ভদ্রমহিলা। পরনে তার ময়লা সাদা থান, চোখের নিচে কালি জমেছে, মুখ গম্ভীর। পুলিশকে ভেতরে আসতে দেখে তিনি শশব্যস্ত হয়ে এগিয়ে এলেন। তিনি মুখে এক রাশ জিজ্ঞাসা নিয়ে সুভাষের দিকে তাকাতেই সুভাষ বললেন, নমস্কার, আমি এসপি সুভাষ বৈদ্য। বিশেষ কারণে এখানে এলাম। আপনারা তো বহুদিন আগেই যাতায়াত বন্ধ করেছেন, আজ হঠাৎ এখানে? আসলে ম্যাডাম, আপনার স্বামীর মৃত্যুর কেসটা আমি রিওপেন করেছি। সেই বিষয়ে কিছু প্রশ্ন করতে আসা। কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আচ্ছা, আমাকে বলুন তো, যেদিন আপনার স্বামী এবং ঠাকুরপো মারা যান সেদিন ঠিক কি কি হয়েছিল বলতে পারবেন? হ্যাঁ, ওই দিনটা ভুলবো কি করে। উনি ওনার ভাইদের নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছিলেন। দুপুরের দিকে যখন বাড়িতে খেতে এলেন তখন কেমন যেন অসুস্থ লাগতেছিল দেখে। আমি বললুম যে এবলা আর যেতে হবে না কাজে, কিন্তু উনি শুনলেন নে। এক প্রকার জোর করেই খেয়ে দিয়ে ভাইদের সঙ্গেই আবার বেরিয়ে গেলেন কাজে। বিকেলের দিকে ফিরলেন যখন, ওনারা 3 জনই ততক্ষণে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছেন। ক্রমাগত রক্তবমি করেই চলেছেন। ডাক্তার ডাকতে ডাকতেই সব শেষ হয়ে গেল। তারপর পুলিশ এলো, অনেক প্রশ্ন করলো। আমি এও বললুম যে 3-3টে সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়লেন, এটা আমার ঠিক স্বাভাবিক লাগছে না। কিন্তু থানার বড়বাবু সেভাবে কোনো কথাই গায়ে মাখেননি। দিনের পর দিন ধারায় হত্যা দিয়ে পড়ে থেকেছি, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। একদিন হঠাৎ দেখলুম আমাকে আর থানায় ঢুকতে দিচ্ছে না। কারণ জিজ্ঞাসা করতে বলল আমার স্বামীর মৃত্যু খুব স্বাভাবিকভাবেই হয়েছে, এটারই অত চিন্তার সময় ওদের নেই।
তারপর থেকে আমিও রাগে দুঃখে চুপ করে গেছি। প্রচণ্ড রাগে সুভাষের ফর্সা মুখ ততক্ষণে লাল হয়ে গেছে। তিনি কোনো মতে নিজেকে সামলে বললেন, আপনি তো কোর্টে যেতে পারতেন। আমি তো অত কিছু জানিনি বাবু, আর আমার সামর্থ্যই বা কোথায়। ওই ভিতরের ঘরে আমার শাশুড়ি বিছানায় পড়ে আছেন। ছেলেদের মারা যাওয়ার খবর পেয়েই উনি বিছানা নিয়েছিলেন। ওনার ওষুধের খরচ আর দুজনের ভাতের খরচটুকু কোনো মতে বাড়িতে সেলাইয়ের কাজ করে জোগাড় করে নিই বাবু। আমাদের মতো গরিব মানুষের কী বা ক্ষমতা। আচ্ছা, বিকাশবাবুর 2 ভাই ছাড়াও আরও কোনো ভাই বা দাদা ছিল? না, ওনারা 3 ভাই ছিলেন। তবে বহু বছর আগে ওনার জ্যাঠা ছিলেন এখানে। আমার বিয়ের আগেই শুনেছি ওনারা আলাদা হয়ে গেছেন। উনি এখন কোথায় আছেন? উনি এই গ্রামের পঞ্চায়েত প্রধান, থাকেন আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। বেশ, ধন্যবাদ ম্যাডাম। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ন্যায় বিচার পাওয়ানোর সম্পূর্ণ চেষ্টা করব। ভদ্রমহিলা কিছু বললেন না, শুধু অশ্রুসজল নয়নে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন সুভাষের সামনে। সুভাষ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন, এমন সময় ওসি রাজা সমাদ্দারের ফোন এলো তার মোবাইলে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাজার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। স্যার, স্যার একটা দারুণ খবর আছে। কি খবর? জিজ্ঞাসা করলেন সুভাষ। স্যার, আপনার কথা মতো আমি পুরো ফোর্স নিয়ে গিয়ে পুরো ধান জমি তন্ন তন্ন করে খোঁজার পর একটা কাঁচের বোতল পেয়েছি স্যার। কাঁচের বোতল? কি আছে বোতলে? স্যার, বোতল তো ফাঁকা, কিন্তু বোতলের গায়ে আটা লেভেলে পরিষ্কার ইংরেজিতে লেখা আছে, ব্রোমাডিওলন স্যার, পয়জন। আরে দারুণ খবর তো। তুমি ওখানেই দাঁড়াও, আমি ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিয়ে কার্যত ছুটে একটু দূরে ধান ক্ষেতটার কাছে চলে গেলেন সুভাষ। সেখানেই ফোর্স নিয়ে অপেক্ষা করছিলেন রাজা। সুভাষ আসতেই তিনি স্যালুট জানিয়ে একটা প্লাস্টিকের প্যাকেট এগিয়ে দিলেন তার দিকে। প্যাকেটের ভেতর ছোট কাচের বোতলে সূর্যের আলো পড়ে তা চকচক করছে। সুভাষ প্যাকেটটা নিয়ে ভালো করে বোতলটা দেখলেন, তারপর বললেন, এই বোতলেই তাহলে বিষটা ছিল। হয়তো এই বোতলই আমাদের বিকাশ মণ্ডলের খুনির কাছে পৌঁছানোর রাস্তা খুলে দেবে। আর আরেকটাও হতে পারে, হয়তো এই সাইকো কিলারই বিকাশ মণ্ডলদের জমিতেও বিষ ছড়িয়েছিল। হয়তো এই খুনি আর ওই খুনি দুজনেই একই ব্যক্তি। কিন্তু কথায় আছে না, খুনি যতই ধুরন্ধর হোক না কেন, একটা ভুল সে করবেই। এই বোতলটাই আমাদের খুনি অবধি নিয়ে যাবে। আপনি বোতলটা এক্ষুনি ফরেন্সিকে পাঠান। যদি এখনও ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে তো খুবই সুবিধা হবে। আর বোতলের গায়ে লাগানো লেবেলে দেখছি কোড লেখা আছে। এই বোতলটা আপনি আশেপাশে সব পেস্টিসাইডের দোকানে নিয়ে গিয়ে খোঁজ নিন। গত কয়েক মাসে কারা কারা এই জিনিস কিনেছে জানতে পারবেন আশা করছি। কিন্তু স্যার, এতে তো বেশ সময় লাগবে। সে সময় লাগুক না, কিন্তু খুনিকে কোনো মতেই ছেড়ে কিন্তু দেওয়া যাবে না। আপনি আজ থেকেই ফোর্স নিয়ে প্রতিটা দোকানে এই বোতল সম্পর্কে খোঁজ শুরু করুন। সময় একদম নষ্ট করা চলবে না, কুইক। ঠিক আছে স্যার। সুভাষ আর সময় নষ্ট করলেন না, সোজা গাড়িতে উঠে বসলেন। মুহূর্তের মধ্যে গাড়িটা মিলিয়ে গেল দূরে। পরের দিন সন্ধ্যার দিকে রাজা হন্তদন্ত হয়ে এসপির চেম্বারে গিয়ে দেখলেন তিনি সেখানে নেই। পিএকে জিজ্ঞেস করতে তিনি জানালেন, স্যার একটু আগেই গ্রামের পঞ্চায়েত প্রধানের সঙ্গে জরুরি দরকারে কোথাও একটা বেরিয়ে গেছেন। কথাটা শুনেই মুহূর্তের মধ্যে রাজার মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ফোন করলেন এসপি সুভাষের মোবাইলে। ওদিকে তখন গাড়িতে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলছিলেন সুভাষ। অনেকক্ষণ থেকে তিনি সুভাষকে একটা জরুরি দরকারের কথা বলে চলেছেন, কিন্তু কি দরকার সেটাই বলছেন না। তাই সুভাষ বেশ বিরক্ত ছিলেন। প্রধানের কথার উত্তর ছোটোখাটো শব্দের মাধ্যমে দিচ্ছিলেন। এমন সময় ওসির ফোন পেতেই তিনি সঙ্গে সঙ্গে কানে ধরলেন ফোনটা। ওপাশ থেকে ওসির উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, স্যার, স্যার খুনির সন্ধান পাওয়া গেছে স্যার। সে এতদিন আমাদের চোখের সামনেই ছিল, আমরা শুধু বুঝতে পারিনি। খুনি আর কেউ নয় স্যার, পঞ্চায়েত প্রধান ক্ষিতীশ মণ্ডল। কি? আপনি ঠিক খবর পেয়েছেন তো?
বিস্মিত কণ্ঠে বলে উঠলেন সুভাষ। একদম পাকা খবর স্যার। এই ক্ষিতীশ মণ্ডলের সঙ্গে অনেক বছর আগেই বিকাশ মণ্ডলের পরিবার আলাদা হয়ে গিয়েছিল জমি জিরেতের ঝামেলায়। যদিও ক্ষিতীশের ভাগেই প্রায় বেশিরভাগ জমির অংশ পড়েছিল, কিন্তু এর পরেও ক্ষিতীশের শকুনের দৃষ্টি ছিল বিকাশের ওই এক টুকরো চাষের জমিতেও। সুযোগ খুঁজছিল সে। কয়েক মাস আগে যখন কোর্টে এই জমির মামলায় বিকাশের কাছে হেরে গেল ক্ষিতীশ, তখনই প্রচণ্ড ক্ষোভে সে ফেটে পড়ল। ঠিক করলো বিকাশ আর ওর ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে ওই বিষ কিনে এনে সে জমিতে ছড়িয়ে দেয়। আর তারপরের ঘটনা তো আপনি জানেনই স্যার। কি বলছেন মিস্টার সমাদার? এত বড় ষড়যন্ত্র হয়েছে? একদম পাকা খবর স্যার। এছাড়াও বাদল আর সুখেনও এই কাজে সাহায্য করেছিল ক্ষিতীশকে। আমি ওই বিষের বোতল নিয়ে আশেপাশের কটা দোকানে খোঁজ করতেই জেনেছি গত কয়েক মাস মাত্র 3 জন এই বিষ কিনেছে। সেই 3 জন হলো বাদল, সুখেন আর ওই ক্ষিতীশ। পরে যখন সুখেনের দাদা আর রামুকে চেপে ধরলাম, ওরা হড়হড় করে সবটা খুলে বলেছে। সুখেনের পাশাপাশি এই কাজে বাদলও যুক্ত ছিল। ওরা ক্ষিতীশের কথা দিয়ে এই কাজ করেছে। পরিবর্তে ক্ষিতীশ ওদের মোটা টাকা দিয়েছিল। খুব সম্ভবত ক্ষিতীশ আমার আগের ওসিকেও হাত করেছিল ঘুষ দিয়ে, না হলে ভালো করে কেসে তদন্ত হতো। কিন্তু শেষ পর্যন্ত ওই একটা খালি বিষের বোতলই ওদের এতদিনে চেপে রাখা পুরো পরিকল্পনাটা ভেস্তে দিল। কথাগুলো শুনতে শুনতে এসপির মুখ গম্ভীর হয়ে উঠেছিল। তিনি বললেন, ধন্যবাদ মিস্টার সমাদার, দারুণ কাজ করেছেন। এবার শেষ কাজটা আমিই করব। সুভাষ ফোনটা রেখে পাশে বসে থাকা ক্ষিতীশ মণ্ডলের দিকে লক্ষ্য করে কঠিন গলায় বললেন, গাড়ি থামান এক্ষুনি। ক্ষিতীশ চুপ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর একটু হেসে বললেন, কেন স্যার? আমি বলছি তাই। না স্যার, গাড়ি যে থামবে না এখন। মানেটা কি? মানেটা খুবই পরিষ্কার স্যার। আপনাকে যে বড়বাবু ফোন করেছিলেন সেটা আমি দেখেছি। এও বুঝেছি তিনি সব কথাই আপনাকে বলেছেন। এরপরও আমি কি করে গাড়ি থামাই বলুন তো? এত বড় অপরাধ করেও আপনার লজ্জা নেই কোনো? আপনাকে আমি... বলতে বলতে সুভাষ কোমরে গোজা রিভলভারে হাত দিতে যেতেই ক্ষিতীশের হাতে মুহূর্তের মধ্যে উঠে এলো একটা ধারালো ছুরি। তিনি সেটা এসপির সামনে নাচাতে নাচাতে বলতে লাগলেন, স্যার, সবটাই আপনি জেনে গেছেন। এরপর আপনাকে আর বাঁচিয়ে রাখা যায় না কোনোভাবেই। আগে আপনাকে শেষ করব, তারপর ওই চুনোপুঁটি ওসিকে, তাহলেই আমি বাঁচব। আপনি কিন্তু খুব বড় ভুল করছেন ক্ষিতীশবাবু। অস্ত্র ফেলে সারেন্ডার করে দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। চুপ, একদম চুপ। ওই দেখুন সামনে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? সুভাষ একটু মুখ উঁচু করতেই দেখতে পেল সামনেই একটা ধান জমির আলপথ দেখা যাচ্ছে। অচিরেই সেটা তিনি চিনতে পারলেন। এটা বিকাশ মণ্ডলদের জমি। এখানেই একের পর এক খুন হয়েছে। তিনি বললেন, আমাকে এখানে কেন এনেছেন? এখানেই তো সবচেয়ে সুবিধে আপনাকে মারার। মারবো আমি আপনাকে, আর দোষ পড়বে সেই খুনির উপর যে বাদল আর সুখেনকে মেরেছে। কেউ ধরতে পারবে না আমাকে, কেউ না। হিস হিসে গলায় ক্ষিতীশ বলল। এসপি কিছু একটা বলতেই যাচ্ছিলেন, কিন্তু এমন সময় একটা হ্যাচকা ব্রেকে হঠাৎ গাড়িটা থামতেই ক্ষিতীশ চেঁচিয়ে উঠল, কি হলো? গাড়ি থামালি কেন? বাবু, ওই দেখুন সামনে কারা যেন এদিকেই এগিয়ে আসছে। চালকের আসনে বসে থাকা ছেলেটি বলে উঠল। সুভাষ উকি মেরে দেখল গাড়ির হেডলাইটের জোরালো আলো বর্ষার মতো রাতের ঘুটঘুটে অন্ধকারকে ভেদ করে চলে গেছে অনেক দূরে। সেই আলোতেই দেখা যাচ্ছে 3টে ছায়ামূর্তি টলতে টলতে এগিয়ে আসছে গাড়ির দিকেই। কারা ওরা? গিয়ে দেখ তো একটু। ক্ষিতীশ কথাটা বলতেই কম বয়সী ছেলেটি গাড়ি থেকে নেমে এগিয়ে গেল
তিন ছায়ামূর্তির দিকে। তাদের কাছাকাছি যেতেই হঠাৎ একজন ছেলেটিকে শূন্যে তুলে সজোরে মাটিতে আছাড় মারল। চোখের সামনে এমন বীভৎস ঘটনা দেখে সুভাষ শিউরে উঠলেন। তাহলে কি এরাই সেই সাইকো কিলার যারা পরপর দুজনকে খুন করেছে? কিন্তু এরা এদিকে হঠাৎ এগিয়ে আসছে কেন? সুভাষের মাথার মধ্যে হাজার প্রশ্ন জট পাকাতে লাগলো। এদিকে সেই তিন ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো গাড়ির দিকে। কেমন এক অদ্ভুত দুলকি চালে তারা হাঁটছে। গাড়ির তীব্র আলোর সামনে তিনজনে আসতেই সুভাষ চমকে উঠলেন। তিনি নিজের চোখে যা দেখছেন, এও কি সম্ভব? ঠিক কয়েক হাত দূরে যারা হেঁটে আসছে এদিকে, তারা তো কয়েক মাস আগেই মারা গেছে। সুভাষ ফাইলের ছবিতে এদের দেখেছেন। তিনি বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইলেন এগিয়ে আসতে থাকা বিকাশ আর তার দুই ভাইয়ের দিকে। ভয়ানক চেহারা সেই তিন বিভীষিকা। গায়ের বিভিন্ন জায়গা থেকে চামড়া খসে পড়েছে। কিছু কিছু জায়গায় কিলবিল কিলবিল করছে পোকারা। চোখ দুটো অস্বাভাবিক স্থির, ঠিক মৃত মানুষের যেমন হয় তেমন। ঘাড়টা একদিকে হেলে আছে। তাদের প্রত্যেকের হাতে মুখে লেগে রয়েছে শুকিয়ে যাওয়া লাল রক্তের দাগ। একটা মরা পচা গন্ধে চারিদিক ভরে উঠেছে। সুভাষের দম বন্ধ হয়ে আসতে লাগলো এই গন্ধে। এদিকে এতক্ষণ চুপ করে বসে বসে তিনজনকে দেখছিলেন ক্ষিতীশ। তার চোখে মুখেও প্রবল আতঙ্ক। হঠাৎ তিনি একটা চিৎকার করে গাড়ির দরজাটা খুলে হাতের ছুরিটা উঁচিয়ে এগিয়ে এলেন সেই তিন মূর্তিমান মৃত্যুদূতের দিকে। কিন্তু পর মুহূর্তেই একটা আর্তচিৎকার ভেসে এলো ক্ষিতীশের দিক থেকে। বিকাশ এক ঝটকায় তার মাথাটা ধরে মুচড়ে ঘুরিয়ে দিয়েছে উল্টো দিকে। বাকি দুজনও একে একে ক্ষিতীশের হাত আর পা টেনে শরীর থেকে ছিঁড়ে নিল। চোখের সামনে এসব ঘটতে দেখে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন সুভাষ। একটু পরে যখন ধাতস্থ হয়ে চোখ খুললেন, দেখলেন গাড়ির তীব্র আলোয় এক রাশ শূন্যতা ছাড়া সামনে আর কিছুই নেই। তাড়াতাড়ি হাতে রিভলভারটা তুলে নিয়ে গাড়ি থেকে নেমে এলেন তিনি। এদিক ওদিক খুঁজেও কাউকেই তিনি দেখতে পেলেন না। শুধু একটু দূরে সেই ছেলেটা আর গাড়ির সামনে ক্ষিতীশের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। তিনি টলতে টলতে গাড়ির ভিতরে এসে বসলেন। তারপর ওসির নাম্বার ডায়াল করলেন। ওপাশ থেকে রাজার গলা শুনতে পেতেই তিনি বললেন, বিকাশ মণ্ডলদের ধান জমির কাছে চলে আসুন ফোর্স নিয়ে। আরো দুটো খুন হয়েছে এখানে। কি বলছেন স্যার? আরো দুটো? তাড়াতাড়ি আসুন, আপনাকে অনেক কিছু বলার আছে। আমি রাখছি এখন। ফোনটা কেটে দিলেন সুভাষ। তারপর গাড়ির সিটে ক্লান্ত শরীরটা এগিয়ে দিলেন নিজের। একটু পরেই ওসি রাজা সমাদ্দার এসে উপস্থিত হলেন। সুভাষ গাড়ি থেকে নেমে দাঁড়াতেই তিনি বললেন, স্যার আপনি ঠিক আছেন তো? আর কিভাবে হলো এই খুন দুটো? এও তো মনে হচ্ছে সাইকো কিলারেরই কাজ। না মিস্টার সমাদ্দার, এই খুনগুলো কোনো সাইকো কিলার করেনি। যারা করেছে তারা এই জগতের নয়, সুতরাং ধরারও কোনো প্রশ্ন নেই। শান্ত গলায় বললেন সুভাষ। স্যার আমি কিছুই বুঝতে পারলাম না আপনার কথা। গাড়িতে যেতে যেতে বলবো আপনাকে সবই। তার আগে এই বডিগুলোকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। তবে লাভ তাতে বিশেষ কিছু হবে না, শুধু ওই অফিসিয়াল রেকর্ড রাখার জন্য করা। হাতের এত কাছে পেয়েও ক্ষিতীশকে জেলের খানি টানানোর আগেই সে মরে গেল। আফসোস হচ্ছে স্যার। হয়তো মানুষের আইন ওদের শাস্তি দিতে পারল না ঠিকই, কিন্তু অন্য কোনো জগতের ভিন্ন আইনে ওদের শাস্তি ঠিকই হয়েছে। আর হয়তো বিকাশ মণ্ডলরাও ন্যায় পেয়েছেন। কথাগুলো বলে সুভাষ তাকালেন রাজার একরাশ প্রশ্ন মাখা মুখের দিকে। তারপর মৃদু হেসে বললেন, চিন্তা করবেন না, আপনি সবই জানতে পারবেন। একটু সবুর করুন শুধু। বেশ স্যার, চলুন। রাজা এগিয়ে গেলেন বডিগুলোর দিকে। সুভাষ কিছুটা দূরে এসে দাঁড়ালেন ধান জমিটার সামনে। ধানের ডগাগুলো হালকা হাওয়ায় তীর করে কাঁপছিল। সুভাষ সেদিকে চেয়েই বললেন, এবার আপনারা শান্তিতে ঘুমুন। অপরাধী তার অপরাধের শাস্তি পেয়েছে। শুধু পুরনো ওসির সাথে বোঝাপড়াটা আমি করে নেব। আপনারা নিশ্চিন্তে থাকুন।
হঠাৎ একটা দমকা হাওয়া এসে হাত বুলিয়ে দিয়ে গেল ধান জমিটার উপর দিয়ে। সেই হাওয়াতেই প্রচণ্ড জোরে দুলে উঠল ধান গাছগুলো। ওরাও কি ঘাড় নেড়ে সম্মতি দিল? কে জানে।